নমস্কার। প্রতিকারে কি ভাগ্যের লাভ বা ভাগ্যের বাধা দূর হয়? এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো প্রতিকারে কিন্তু অবশ্যই ভাগ্যের বাধা দূর হয়। কিন্তু 100% বাধা কখনোই দূর হয় না। আর প্রতিকার জিনিসটাও কিন্তু কোনো ম্যাজিক নয় যে আমি প্রতিকারটা করলাম, আমার সঙ্গে সঙ্গে রেজাল্টটা আমার ফেভারে চলে এলো। এবং প্রতিকারটা যে আমি পড়ছি বা করলাম বা হাতে ধারণ করলাম কোনো একটা দামি রত্ন হোক বা তাবিজ হোক বা কবচ হোক, সেটার প্রতি আমার কতটা বিশ্বাস এবং সর্বোপরি নিজের প্রতি আত্মবিশ্বাস যে আমি যে প্রতিকূল অবস্থার মধ্যে আছি সেখান থেকে আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। ওভারঅল এই ঘুরে দাঁড়ানোর যে মানসিকতা, সেটা যতক্ষণ না আসবে ততক্ষণ অবধি প্রতিকারও কিন্তু সেইভাবে কাজ করতে পারবে না। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, 2008 সালের শেষের দিকে আমার এক পূর্ব পরিচিত লোক আমার কাছে এসেছিলেন। তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো হঠাৎ করে তিনি এসে বললেন যে, দাদা, এত টাকার পাথর রত্ন বা অনেক তান্ত্রিকের কাছে তিনি গেছিলেন, তাবিজ কবজ দিয়েছিল। তো ঠিক সেইভাবে কাজ করছে না। আমার চেম্বারে লোক কমে গেছে, বাজারে অনেক ধার দেনা চলছে, মানে অর্থাৎ আর্থিক অনটনের মধ্যে দিয়ে উনি চলছিলেন এবং মানুষের সাথে সম্পর্কহানি হচ্ছে স্বাভাবিক। অর্থ থাকলে পরেই আপনার সাথে দেখবেন অনেক লোক আছে, যখন অর্থ থাকবে না দেখবেন আপনার প্রকৃত বন্ধুও কিন্তু, ঠিক প্রকৃত বন্ধু তাকে বলবো না, যারা আপনার সুদিনে ছিল, অর্থের অভাব, যখন অর্থ আপনার পকেটে নেই তখন দেখবেন যে আপনার খুব কাছের লোক, যাকে নিয়ে আপনি বেডরুমে আপনার ড্রয়িং রুমে বসে আড্ডা মারছেন, সেই লোকটাও আপনার প্রতি কিন্তু প্রতিকূল ব্যবহার করছে। তো সেগুলো কিন্তু প্রত্যেকটাই গ্রহেরই খেলা। তো যাই হোক, আমি তাকে ইনিশিয়ালি সাজেশন দিই যে, দেখুন, রত্ন আমি আপনাকে এখন দেব না, আপনি যেগুলো পড়ে আছেন সেগুলো ইমিডিয়েট খুলুন। কিছু কিছু ভুলভাল পাথর রত্ন তাকে দেওয়া হয়েছিল, আমি সেগুলো সবকটাই খুলে রাখতে বলি। কেননা তখন তার যার জন্মছকে হচ্ছে মিথুন লগ্ন। তো মিথুন লগ্নের যে জনসম্পর্কের নির্দেশক গ্রহ বৃহস্পতি এবং নৈসর্গিক অর্থদাতা এবং প্রফেশনের কারক, কেননা মিথুন লগ্নের দশমপতিও কিন্তু বৃহস্পতি। তো দশম হাউস থেকে আমরা কর্মস্থান বিচার করি। তো সেই বৃহস্পতি দেখা গেল গোচরে, মানে অর্থাৎ ট্রানজিটে, তার মকরে, মানে বৃহস্পতির সবচেয়ে নিচ স্থান, রাহুর সাথে অবস্থান করছে। তার মানে রাহুর সাথে অবস্থান করার ফলে বৃহস্পতি তার নিজস্ব যে গুণাগুণ ক্ষমতা এবং নিচস্থানে অবস্থান করার ফলে তার যে নিজস্ব প্রভাব, সেই প্রভাবটা কিন্তু হারিয়ে ফেলল। কেননা সেখানে একটা অদ্ভুত টাইপের গুরুচণ্ডাল যোগ হয়ে গেল। তো গুরুচণ্ডাল যোগে আমি তাকে হঠাৎ করে জিজ্ঞেস করলাম যে, আপনি কি হঠাৎ করে রেগে যাচ্ছেন, বাড়ির লোকের প্রতি একটা বাজে ব্যবহার করে ফেলছেন, হ্যাঁ, যাকে আপনি সবচেয়ে ভালোবাসেন তাকে আপনি ঠিকঠাক কেয়ার করছেন না? তো সে বললো তখন যে, হ্যাঁ, আপনি এক্স্যাক্টলি ঠিক কথাই বলেছেন, যে আমার এখন মন মেজাজ একেবারেই ভালো নেই, কেন যেহেতু তার চেম্বার একেবারেই ফাঁকা। তো তখন আমি তাকে প্রথম কথা যেটা বলি যে, ধৈর্য ধরুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, নিশ্চয়ই আপনার সময় খুব তাড়াতাড়ি ভালো আসতে চলেছে। তো দেখা যায় 2009-এর খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে সেই বৃহস্পতি রাহুকে ছেড়ে, মানে মকর ছেড়ে কুম্ভে চলে যায়। এবং কুম্ভে চলে যাওয়ার সাথে সাথে তিনি আবার আমার কাছে আসেন, বলে যে, মনে হচ্ছে একটু আপনার সাথে কাউন্সিলিং করার পরে একটু মনে হয় সময় ভালো এসছে। আমি বললাম যে, আপনার প্রফেশনের দিকে খবর? বললো যে, একটু বেটারমেন্ট লক্ষ্য করছি। তো কেন হলো সেটা? ওই যে বললাম, নৈসর্গিক অর্থদাতা, প্রফেশন, জনসম্পর্কের গ্রহ, মিথুন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি, সে তখন রাহুর সাথে সহাবস্থান করছিল নিচ স্থানে মকরে। সে কারণে তার জীবনে একটা অদ্ভুত প্রতিকূল পরিস্থিতি চলে এসেছিল। এবং আমি তাকে দ্বিতীয় কাউন্সেলিংয়ের সময় এটাও বলি
যে 2009 যে সময় থেকে বৃহস্পতি কুম্ভে চলে গেল, তারপরে কুম্ভ থেকে যাবে সে মিনে, এবং তার পরের যে ঘর মিন থেকে মেষে, আমি তখন তাকে বলি যে আপনার যখন সুসময় আসবে, যে অর্থটা আপনি সঞ্চয় করছেন, কিছুটা অর্থ বা যে সরি ভুল বললাম, যে অর্থটা আপনি রোজগার করছেন তার থেকে কিছুটা অর্থ সেভিংস করে রাখুন, আগামী দিনের জন্য কিন্তু অবশ্যই এটা কাজে লাগবে। এবং তাকে আমি একটা, তার বুধেরও অবস্থান খুব একটা ভালো ছিল না, যাক লগ্নাধিপতির আমি একটা প্রতিকার দিই তাকে। আজকে সে কিন্তু বেশ ভালোভাবে জীবনযাপন করছে, এবং সে আমার কথা শুনে বেশ কিছু অর্থ সংগ্রহ করে রেখেছিল, অর্থ সঞ্চয় করেছিল, আজকে সেই সঞ্চয়ের ফলও কিন্তু সে পাচ্ছে। যাই হোক, আমি কেন এই কথাটা বললাম, জ্যোতিষীর কাছে আসা মানেই যে খুব দামি রত্ন নিতে হবে সঙ্গে সঙ্গে, সেটা কিন্তু 100% সত্যি যেমন নয়, আবার প্রতিকারটাও যদি আপনি সুসময় না করেন তাহলে কিন্তু সেই প্রতিকার করাটাও কিন্তু একটা ওয়েস্টেজ অফ মানি। আমি এত টাকার রত্ন নিলাম, কারণ কোনো কাজ হচ্ছে না। ধৈর্য, আবারও বলছি, ধৈর্য যদি কারোর জীবনে থাকে, যা বা নিজেকে যদি আত্মসংযমী না করতে পারেন, বা ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস যদি না রাখতে পারেন, বা ধরুন আপনি আমার কাছে এসছেন, যদি সেই বিশ্বাসটা আপনার মধ্যে আমি না মানে না ক্রিয়েট করতে পারি, বা আপনিও যদি সেই বিশ্বাস নিয়ে আসতে পারেন, তবে কিন্তু ডেফিনেটলি সেই প্রতিকারের কিন্তু একটা অবশ্যই সুফল আপনি আশা করবেনই করবেন, এবং এটা আমার 100% চ্যালেঞ্জ। যেমন আরও একটা কথা বলি, এই যে পড়াশোনার ক্ষেত্রে আমি দেখেছি অনেকেই এমন তার দশা অন্তর্দশা চলছে, সেই দশা অন্তর্দশা তার আদৌ অনুকূল অবস্থায় নেই, কিন্তু সেই অনুকূল অবস্থা না থাকাকালীন সে একটা অদ্ভুতভাবে একটা এমন সাবজেক্ট নির্বাচন করে ফেললো, সেই সাবজেক্টে গিয়ে কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারছে না। করতে না পারার কারণ কিন্তু সঠিকভাবে তার পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ছকে, যদি আমাদের কাছে কোনো রকম ছাত্র বা ধরুন যারা রিসার্চ ডেভেলপমেন্ট এইসব জায়গা আছে, আমি কিন্তু প্রথম প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে 4th হাউস বিচার করি, এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে 5th হাউস বিচার করি, এবং এটা অত্যন্ত প্রয়োজন। এবং সেই সঙ্গে যদি বিচক্ষণ জ্যোতিষী হয়, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিতে হবে যে তুমি এই সাবজেক্টের ওপর যদি পড়াশোনা করতে পারো, তাহলে কিন্তু তোমার একটা সঠিক দিশা পেয়ে যাবে, সঠিক রাস্তা খুঁজে পাবে। তো সেটা কিন্তু সেই জ্যোতিষীর কাছে গিয়ে তাকে অবশ্যই পরামর্শটা নিতে হবে, এবং তার সাথে খোলাখুলি আলোচনা করতে হবে। এ প্রসঙ্গে একটা কথা বলি, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জ্ঞান দাও, বুদ্ধি দাও, শিক্ষা দাও। তো সুতরাং এক সেকেন্ড, এখন হ্যাঁ ওনাকে বলে আমি পরে কথা বলছি। এখনকার মানুষের চাহিদা হচ্ছে পেটে ভাত দাও, ভালো কাজ দাও। তো এই কনসেপ্টটার মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ডিফারেন্স। শক্তি দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও। আর এখনকার মানুষের চাহিদা কী হয়েছে, পেটে খাবার দাও, ভালো কর্মসংস্থান দাও। তার মানে চাহিদার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল ডিফারেন্স চলে এলো, তাই না? তো সেই প্রত্যেক মানুষকে কিন্তু এটাও আমি বারংবার বলে দিতে চাই, ভালো জ্যোতিষীর কাছে যাওয়া মানে সেই জ্যোতিষীরও কিন্তু উচিত যে তার কতটা ছকে গ্রহের বলাবলের ওপর সে কতটা, তার কতটা লিমিটেশন। আমি যদি 100 গ্রাম চালের ভাত খাই, হঠাৎ করে সেই 100 গ্রাম চালের ভাতটা আমি একদিন 200 গ্রাম খেয়ে ফেললাম লোভের বশে, তো সেটা কিন্তু মানে হিতে বিপরীত কাজ হয়ে যায়।
তেমনই গ্রহরত্নের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমি অনেক লোককেই আমি বলতে শুনেছি, আমাদের প্রফেশনালেরও অনেক লোককে বলতে শুনেছি, ধরুন মীন লগ্নের একটা হরস্কোপ আমার কাছে এসেছিল, তো সেক্ষেত্রে তার অবশ্যই একটা পোখরাজের দরকার ছিল, পিত পোখরাজ। তো সে একটা দোকানে গিয়ে উপস্থিত হয়, বললো যে আমাকে একটা 3 রতি একটা ভালো পোখরাজ পড়তে বলেছে। তো সেই দোকানদার হঠাৎ করে তাকে বলছে যে আপনার বডি ওয়েট তো 85 কিলো, আপনার 3 রতি ওজনের পোখরাজ পরে কী হবে। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু ঠিক ধারণাটা উল্টো। আমি কিন্তু পাথরের গুণাগুণ, পাথরের যে এক্স্যাক্ট যে কেমিক্যাল কম্পোজিশন এবং পাথরের কতটা কোয়ালিটির ওপর কিন্তু আমি কিন্তু প্রথম অনেকবার বলেছি, আমি কিন্তু কোয়ান্টিটি বিলিভ করি না, কোয়ালিটিতে বিলিভ করি। একটা 90 কিলো ওজনের মানুষকেও আমার খেয়াল আছে, আমি একটা 25 সেন্টের ডায়মন্ড দিয়ে তাকে একটা অদ্ভুত ফৌজদারি মামলা থেকে উদ্ধার করে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে রত্নের বিশুদ্ধতা কত। রত্নের বিশুদ্ধতা যাচাই করেই তবেই আমি তাকে সেই রত্নটা দিতে পারবো। সেক্ষেত্রে রতিটা বা পাথরের ওজনটা ডিপেন্ড করে না। আবার এক্ষেত্রে আমি অনেক লোককেও আমি দেখেছি, হয়তো তার ছক বিচার করে দেখলাম তার ক্ষেত্রে একটা নীলা দরকার, নীলা পড়তে সে অহেতুক ভয় পাচ্ছে, কিন্তু নীলার ক্ষেত্রে কিন্তু এই যে অহেতুক বিভ্রান্তিটা মানুষের মনে আছে, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, পার্টিকুলার রক্তমুখী নীলার ক্ষেত্রে একটা বিভ্রান্তি তৈরি হয়ে থাকে, কিন্তু আমার জ্যোতিষ জীবনে যতজন লোক এসছে যাদের ক্ষেত্রে আমি নীলা প্রেসক্রাইব করেছি, যদি তার গ্রহ সন্নিবেশে শনি অবস্থান দুর্বল হয়ে থাকে বা কোনো পাপগ্রহের সাথে ইনভলভ হয়ে থাকে, তো নীলা পড়ার পরে সে একটা অদ্ভুত জায়গায় চলে গেছে। এবং এই নীলা পোখরাজ দুটো পাথরই কিন্তু স্যাফায়ার গ্রুপের পাথর। এবং আমরা যদি একটু গভীর আলো পড়াশোনা করি তাহলে দেখা যাবে এই স্যাফায়ার গ্রুপটা এমন একটা গ্রুপ যেটা আমাদের আশেপাশের অনেক নেগেটিভ এনার্জি থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। নট অনলি নীলা পোখরাজ, অনেক সেমিপ্রেশিয়াস আছে, যেগুলো আমি দেখেছি যে কোনো রকম নেগেটিভ এনার্জি থেকে আমাদেরকে অনেকটা সেভ করে ফেলে। কিন্তু সেটা সম্বন্ধে কিন্তু সেই জ্যোতিষের ধারণা থাকা উচিত। আপেক্ষিক অবস্থায় দেখুন, একটা লোককে আমি দুম করে 50 সেন্টের একটা হিরে লিখে দিলাম, তো আমি যে হিরেটা লিখছি দেখে নিতে হবে তার ছকে সে হিরেটার সেই সময় নেওয়ার আদৌ তার পক্ষে উপযুক্ত সময় কিনা, প্রথম। দ্বিতীয় কথা, আমি দেখেছি সেই লোকটা আদৌ উপযুক্ত কিনা সেই পাথরটা নেওয়ার মতো। উপযুক্ত মানে কিন্তু অনেক অর্থ বোঝায়, শুধুমাত্র আর্থিক সচ্ছলতা নয়। আমি যখন যে রত্নটা ধারণ করছি, আমি আদৌ কতটা মানসিকভাবে প্রস্তুত, বা আমি আদৌ কতটা রত্নের ওপর শ্রদ্ধা নিয়ে সেই রত্নটা ধারণ করছি, সেটা সম্বন্ধে কিন্তু একটা স্থায়ী ধারণা রেখেই সেই রত্নটা ধারণ করা উচিত। তো সেক্ষেত্রে দেখুন, আমরা যখন ছক বিচার করি, এই যে এডুকেশনের ক্ষেত্রে একটু আগে বলছিলাম না যে 4th হাউস 5th হাউস, হ্যাঁ, তো এই 4th হাউস 5th হাউস থেকে আমাদের শিক্ষাগত যোগ্যতা বিচার করতে হয়। দ্বিতীয় কথা, আমি দেখেছি বিবাহিত জীবনের ক্ষেত্রেও যেমন অনেক জ্যোতিষীকে আমি বলতে শুনেছি হাজব্যান্ডেরও কালসর্পযোগ আছে, ওয়াইফেরও কালসর্পযোগ আছে, অর্থাৎ কালসর্পযোগের গুণাগুণটা নষ্ট হয়ে গেল। মানে কালসর্পযোগের গুণাগুণ মানে কি, কোনো তো গুণ তো আছে। দেখুন, বেগুন যে আমরা বলি না মাঝে মধ্যে যে আমরা বেগুন খাচ্ছি, বেগুনের মধ্যে যেমন বেগুন মানে তার মধ্যে কোনো গুণ নেই, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু একেবারেই ভুল তথ্য। তো ঘটনাটা হচ্ছে যে, হ্যাঁ, এবার যেটা বলছিলাম, স্বামীরও দীর্ঘায়ু যোগ, না হ্যাঁ, স্বামীরও দীর্ঘায়ু যোগ, স্ত্রীর মানে অল্প আয়ুর যোগ। তো সেক্ষেত্রে স্ত্রী কিছুদিন হলেও আরও এক্সটেন্ড করবে, এরকম ধ্যান ধারণার মধ্যে আমরা অনেকেই করে থাকি। তো এই ক্ষেত্রে কিন্তু ধারণাটা একেবারেই ভুল। আমি দেখেছি 19 বছর শুধু নয়, আমি আমার ব্যক্তিগত লাইফে 2023 সালে
এমন একটা হরোস্কোপ আমি বিচার করতে বসি, ভদ্রলোকের বয়স হচ্ছে 65 আর ভদ্রমহিলার বয়স হচ্ছে 57, তারা একে অপরের বিরুদ্ধে একটা ভুল ধারণাবশত একটা ডাইভোর্স ফাইল করে বসেছে। তার মানে যে লোকটা 30 বছরে বিয়ে করেছে বা 34 বছর বয়সে বিয়ে করেছে, সে 65 বছর বয়সে এসে হঠাৎ করে সেই ধারণাটা তার মনের মধ্যে এলো কেন? আসার কারণ এই গ্রহের বিরূপ আচরণ। তো তখন আমি তাকে কিন্তু একটা অদ্ভুত সাজেশন দিই 65 ইয়ার্স এজে। প্রথম তো আমি তাকে 15 মিনিট তার কথা মনোযোগ দিয়ে শুনি, তাকে বলি একটু ধৈর্য ধরুন, সময় দিন, আপনাদের একটা ছেলে মেয়ে আছে, নেক্সট জেনারেশন পড়ে আছে, তাদের এডুকেশন চলছে, এবং এই 65 ইয়ার্সে এজে যদি আপনারা কোর্টে গিয়ে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করতে থাকেন, তো সেটাও কিন্তু খুব একটা বাঞ্ছনীয় নয়। আপনাদের একটা সোশ্যাল প্রেস্টিজ আছে। হাজব্যান্ড একজন খুব ভালো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব করতো এবং উচ্চ পদে ছিল। উচ্চ পদ বলতে গেলে আমি বেশ ভালোই উচ্চ পদে ছিল, এবং স্ত্রীও কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল। তো তাদেরকে আমি বলি যে অন্তত 4 মাস একটু ধৈর্য ধরে থাকুন, কম কথা বলুন, বা কথা যদি বলেনও একটু সময় দিন একে অপরকে, একটু সময় দিন। দেখুন, এই গ্রহের বিরূপ আচরণের ফলে না মানুষের মনে অনেক ধাঁধা চলে আসে। তার জন্য দরকার কি? সময়। প্রথম পর্বেই কিন্তু আমি আলোচনা করেছি। 4 মাস পরে দেখুন আপনাদের এই পরিস্থিতিটা কেটে যাবে। তখন সে আমাকে বলে যে এর জন্য কি প্রতিকার? মানে প্রতিকার কোনো রত্ন নেই। 65 বছর বয়সে এসে আমি আপনাকে রত্ন তখনই দিতাম যদি আপনি কোমার পেশেন্ট হতেন। মানে কোমার পেশেন্ট মানে কি সত্যি সত্যি মেডিকেল সায়েন্সে কোমার পেশেন্ট তা কিন্তু নয়। অ্যাস্ট্রোলজিক্যাল যখন আমরা কোনো রকম হরোস্কোপ বিচার করি, তখন আমি অনেক ক্ষেত্রেই বিচার করে থাকি, মানে বা তাকে হয়তো মানে হাসানোর কারণেই বলে থাকি যে আপনি তো কোমায় চলে এসেছেন, এখন আমার কাছে এসে কী লাভ, বা আপনি তো আইসিইউ পেশেন্ট হয়ে আছে, আমার কাছে এসে কী লাভ। তো যাই হোক, তো তাকে আমি কোনো রত্ন ধারণ করার কোনো পরামর্শ দিইনি। আমি তাকে জাস্ট 15 মিনিট একটু কাউন্সেলিং করেছিলাম, সময় দিয়েছিলাম, বুঝিয়েছিলাম, বলেছিলাম যে একটু দেখে নিন, নিজেকেও একটু আত্মসমীক্ষা করে নিন যে আপনার ক্ষেত্রে হয়তো কিছু ভুল ত্রুটি রয়ে গেছে। তো সেটা আপনাদের নিজেদেরকে একটা সার্টেন সময় দিতে হবে, দেখবেন সেই সমস্যাটা কেটে যাবে। আচ্ছা, এবারে আসি একটা অদ্ভুত জন্যে। এই যে বললাম না যে গ্রহরত্ন যে আমরা ধারণ করি, দেখুন আমার কাছে প্রচুর অর্থ, আমি একটা খুব দামি একটা নাইকির শু কিনে নিলাম, আমি একটা খুব ভালো অ্যাডিডাসের জ্যাকেট পরলাম, বা আমি খুব ভালো একটা দামি পারফিউম ইউজ করলাম, বা হঠাৎ করে মার্কেট থেকে লোন নিয়ে আমি একটা দামি গাড়ি কিনে ফেললাম। কেন কিনে ফেললাম? না, এটা আমার কাছে প্রেস্টিজ, আমি একটা দামি গাড়ি চড়ছি, এটা আমার কাছে একটা স্ট্যাটাস। তো স্ট্যাটাস প্রেস্টিজ এগুলো রাখতে গেলে না, আমি আবারও বলছি, মানুষকে তার লিমিটেশন নিয়ে আগে সঠিক মানে জ্ঞান লাভ করতে হবে যে আমার লিমিটেশনটা কোথায়, কতটুকু আমি পৌঁছলে পরে সেটা আমার পক্ষে আলটিমেট স্ট্রেস বা বার্ডেন হয়ে দাঁড়াবে না। বহু লোককে আমার দেখা আছে, আমার ক্লায়েন্টের মধ্যেও এরকম অনেক ক্লায়েন্ট আছে, হঠাৎ করে একটা দামি গাড়ি কিনে ফেললো, অথচ আমি তাকে বলেছি যে এই সময়টা কিন্তু আপনার গাড়ি কেনার উপযুক্ত সময় নয়। না, আপনি একটা রেমেডি তো করুন, রেমেডি করলে তো আমি নিশ্চয়ই উদ্ধার পেয়ে যাব। আমি তাকে তারপরেও কিন্তু আমি বলেছি দেখুন, রেমেডি আপনার ক্ষেত্রে অবশ্যই দরকার, কিন্তু অকস্মাৎ আমি যদি একটা ধরুন আপনাকে একটা ভালো রেমেডি করে দিলাম, সেই রেমেডিটাও আপনার পকেটে হয়তো অর্থ আছে, আপনি করে ফেলতে পারলেন, কিন্তু দশা, বিংশোত্তরীয় দশা, প্রত্যন্তর দশা, অন্তর্দশা কিন্তু আপনার প্রতিকূল অবস্থায় চলছে। তো এই সময়টা কিন্তু আপনার সেই গাড়িটা কিনলে পরে সেই গাড়িটা এত মানে
টিকিয়ে রাখতে পারবেন কতটা সেটা সম্বন্ধে আমি কিন্তু যথেষ্ট সন্দিহান। অথচ এবার আমি দেখলাম সে সেই রত্নটাও কিনলো এবং গাড়িটাও কিনলো। গাড়িটা কিনে লাস্টে ব্যাংক সেই গাড়িটাকে তার মানে বাড়ির থেকে টেনে নিয়ে চলে যাবে। ঠিক এই ঘটনার 7 দিন পরেই সেই ভদ্রলোক আমাকে ফোন করে বলছে, এরে আমি তো প্রতিকারটা নিয়েও আমি লাভ পেলাম না। আমি তখন তাকে মনে করে দিয়েছিলাম যে আপনি কিন্তু অনেকবার আমি অ্যালার্ট করেছিলাম যে এই গাড়িটা আপনার এখন কেনার উপযুক্ত সময় নয়, অথচ কিন্তু তার কাছে একটা গাড়ি ছিল। তো যাই হোক, ওই যে বলে না যে মানুষ ভুল সিদ্ধান্ত, ভুল সময়ের শিকার, এগুলো সবই কিন্তু গ্রহের ফেরেই ঘটে। প্রতিকার নিলেই যে সবসময় আমার ক্ষেত্রে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পেয়ে গেলাম, সেটা কিন্তু একেবারেই ভুল তথ্য। আবার অনেক লোককে আমি এটাও সাজেশন দিই যে প্রতিকার আমি যে সময়ে করছি তার থেকে ঠিক 6 মাস ওয়েট করুন, ধৈর্য ধরুন, নিজেকে বোঝান যে হ্যাঁ এই সময়টা আমার ঠিক নয়। আমার যে আমি যার সাথে কনসালটেশনে যাই তিনি আমাকে বলেছে যে 6 মাস ধৈর্য ধরতে বা 4 মাস ধৈর্য ধরতে। তো সেই সময়টা আমি একটুখানি ঈশ্বরমুখী হয়ে যাই, একটু ভালো কাজ করি। কিন্তু আমরা সেই জিনিসগুলো না ভুলে যাই। কেন বলুন তো? কেননা তখন আমাদের কাছে একটাই জিনিস চাহিদা, সেটা হচ্ছে স্ট্যাটাস, প্রেস্টিজ। কিসের প্রেস্টিজ? মৃত্যু জানেন তো জীবনের একটা অমোঘ সত্য। জন্মেছেন মানুষ হয়ে, মরতে তো আপনাকে হবেই। যখন মরছেন তখন আপনার স্ট্যাটাস কোথায় গেল? তখন আপনার প্রেস্টিজ কোথায় গেল? সাময়িক প্রেস্টিজ, স্ট্যাটাস রক্ষার্থে আমরা অনেক বেশি কিছু করে ফেলি আগ বাড়িয়ে। আর যখন আমরা চলে যাচ্ছি তখন একটা সামান্য 4 পায়ের খাট, যাদেরকে আপনি অনেক দিন ধরে নিজের সাথে উঠিয়েছেন, বসিয়েছেন, খাইয়েছেন, পড়িয়েছেন, বহু লোক দেখবেন আপনি মরে যাওয়ার পর তো তা দেখতে পাচ্ছেন না যে কারা কারা আপনি যখন মরে গেছেন সেই সময় উপস্থিত ছিল। এটা দেখুন, আমি ব্যক্তিগতভাবে দেখি, আমার বাবার ক্ষেত্রে আমি দেখেছি। আমার বাবা একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল। তিনি অস্বাভাবিক সৎ ব্যক্তি ছিল। সেই সততাটা খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মধ্যেও নেই, রাখতে পারি না। এবং সেই লোকটা আমি জানি আমার এলাকাতে এমন অনেক লোককে কর্মসংস্থান করে দিয়েছিলেন, সেটা মানে বলে বোঝানো যাবে না। এবং সে যখন রিটায়ার করে তাকে জিএম বলেছিল, তিনি রেলের অফিসার ছিলেন, জিএম বলেছিল যে মিস্টার চক্রবর্তী আপনার তো 2 ছেলে। তখন আমি অবশ্য পড়াশোনা করি, কলেজে পড়ি। তো আপনার তো 2 ছেলে, আমি কিছু কি করতে পারি? তখন বাবা সিম্পলি তাকে বলে দিয়েছিল, না, আমি আমার ছেলেদেরকে পড়াশোনা শিখিয়ে দিয়েছি, তারা নিজেদের লাইফ নিজেরা বেছে নেবে। তারা যদি সৎ হয়, তারা নিজেদের কর্ম যদি ঠিকঠাক করে করতে পারে, অবশ্যই তারা ঈশ্বরের কৃপা লাভ করবেন। নমস্কার, আজ এই অবধি থাকলো। লাস্ট অধ্যায় আমি কিন্তু শেষ করব যে আমি আক্ষরিক অর্থে লগ্ন সাপেক্ষে কোন গ্রহের প্রতিকার কিভাবে করা উচিত, কখন করা উচিত এবং অবশ্যই করা উচিত, সেই সম্বন্ধে আপনাদের একটা প্রত্যক্ষ একটা অভিজ্ঞতা দিয়ে দেবো যখনই কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যান না কেন। হ্যাঁ, ডেফিনেটলি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমার নিচের নাম্বারে আপনারা ফোন করতেই পারেন। আমি সঠিক উত্তরটাই আপনাদের দিয়ে দেবো। কিন্তু আবারও বলছি, কোনো রত্ন ধারণের আগে অবশ্যই একজন বিচক্ষণ জ্যোতিষীর কাছে আপনাদেরকে যেতে হবে, যার জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে একটা অভ্রান্ত ধারণা আছে। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ঠিক আছে? তো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই নীতি মেনে যদি প্রতিকারটা সঠিক সময়ে করতে পারেন, আমার মনে হয় ডেফিনেটলি
আপনাদের প্রতিকার সম্বন্ধে একটা যে ভুল ধারণা, সেটা আমার মনে হয় কেটে যাবে। যাই হোক, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আজ এই অবধি রাখলাম। লাস্ট চ্যাপ্টারে আপনারা কিন্তু বলে দেবো ডাইরেক্টলি যে এক্স্যাক্টলি কোন গ্রহের প্রতিকার প্রথম থেকেই করে নেওয়া উচিত। এবার ধরুন রাশি দশা অন্তর্দশা সাপেক্ষে হয়তো কোনো গ্রহ প্রতিকূল পরিস্থিতিতে এলো, সেক্ষেত্রে আমরা হয়তো প্রতিকারটা সেই সময় অনুযায়ী হয়তো একটু চেঞ্জ করে দিলাম, কিন্তু পার্মানেন্ট প্রতিকার কোন রত্নের করবেন আপনার রাশিচক্র সাপেক্ষে, সেটা সম্বন্ধে কিন্তু আমি একটা স্পষ্ট ধারণা আপনাদেরকে লাস্ট প্রোগ্রামে দিয়ে দেবো। আজ এই অবধি। ঈশ্বর সবার মঙ্গল করুক। নমস্কার।